2011 সালের ফেলানির কথা যদি আপনি ভুলে যেয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশি মানুষই না। 2024-এ এসেও ওই একই ঘটনা, মৌলভীবাজারের সীমান্তে সীমারানী দাস। কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে কিশোরী ফেলানি হত্যা 10 বছর আজ। 11 বছরে মেলেনি ফেলানি হত্যার বিচার, এতে ক্ষুব্ধ তার বাবা মা। কিন্তু এখনো আমি বিচারটা পাইতেছি না। 11টা বছর আমি এই মেয়ের বুক ফেটে আমি এখনো কাঁদতেছি। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একইভাবে মৃত্যু ফেলানিকে ঝোলানো হয়েছিল সেই সময় কাঁটাতারের বেড়ার উপরে, বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার জন্য যে তোমাদের ক্ষমতা কত ছোট, তোমরা কতটা দুর্বল, মাথা নিচু করা একটা অবনত জাতি। আজকে 2024-এ এসেও সেই একই কাণ্ড হলো, তবে পার্থক্য একটাই, একটা প্রতিবাদ হয়েছে বাংলাদেশের তরফ থেকে, এবার কড়া ভাষায় প্রতিবাদ হয়েছে এবং তারই ফলে একটা অন্য রূপ আমরা দেখলাম বাংলাদেশ বর্ডার গার্ডকে অনুরোধ করতে ওপারের তরফ থেকে দয়া করে আপনারা অনুপ্রবেশ ঠেকান। এই স্বর, এই কণ্ঠস্বর আগে কখনোই আমরা শুনি নাই। একের পর এক হিউম্যান রাইটস ওয়াচগুলো তারা বলে গেছে সীমান্তে শত শত মানুষকে মারা হচ্ছে নির্বিচারে, কেউ কোনোদিন প্রতিবাদ করেনি। সরকারের তরফ থেকে তো দূরের কথা, যেন নতজানু হয়ে থাকাটাই ক্ষমতায় টিকে থাকার প্রধানতম লক্ষণ, প্রধানতম শর্ত। তাই হচ্ছিল। অপরাধ কি ছিল বাংলাদেশের মানুষদের? আমি আজকের এই ভিডিওতে দারুণ সব তথ্য আপনাকে জানাতে চলেছি, যেটা শুনলে আপনার গায়ে লোম শিউরে উঠবে। বাংলাদেশ সীমান্তটা কত বড়, ভারতের সঙ্গে কতটুকু আমরা শেয়ার করছি, কেন করছি, আর এই সীমান্ত দিয়ে কি হচ্ছে, বলা উচিত কি কি হচ্ছে। শুরুতেই তাদের একজন মন্ত্রীর উদাহরণ দিই, যার নাম হচ্ছে রাজনাথ সিং। তিনি বলছেন বাংলাদেশ সহ আশেপাশে সবগুলো দেশের প্রতি কড়া নজর রাখতে, যেটা কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা একটা প্রত্যক্ষভাবে হুমকি একটা স্বাধীন দেশের বিরুদ্ধে। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। ব্যাপারটার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে এরই মধ্যে চিকেন নেকে সেটা কিন্তু দেখা গেছে এবং দেখা যাবে নানানভাবে। তবে তাদের এই অধ্যত্বপূর্ণ আচরণ কিন্তু আজকের না। 2012-তে আপনাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই। 11-তে যখন ফেলানি নিয়ে কথা হচ্ছিল, সারা বিশ্বের তাবর তাবর সব গণমাধ্যম যখন ফেলানির ছবিটা বড় করে চেপে বলছিল এটা একটা অন্যায়, এর প্রতিবাদ হওয়া দরকার এই হত্যাকাণ্ডের অবসান, তখন তাদের সেই সময়কার বিএসএফ প্রধান কি বলেছিল জানেন? বলেছিলেন যে বাংলাদেশের যারা মারা গেছে তারা প্রত্যেকে অপরাধী। কি অপরাধ ছিল বাংলাদেশিদের? অপরাধ ছিল সীমান্তে তার জন্ম, সীমান্তে তার বাপদাদার বাড়ি, সীমান্তের কাছাকাছি তার কৃষি জমি, সেই জমিতে সে কাজ করছিল। অপরাধ ছিল সীমান্তে তার জন্ম, তার পেশা হচ্ছে মাছ চাষ, মাছ ধরা, এবং সে সীমান্তের কাছাকাছি নদী থেকে মাছ ধরছিল। অপরাধ ছিল ওই ছোট্ট বাচ্চাটার যে খেলতে খেলতে সীমান্তের কাছে চলে গিয়েছিল এবং সেখান থেকে তাকে গুলি করা হয় নির্বিচারে। আমার সরকার প্রতিবাদ করেনি, পতাকা বৈঠক নামক একটা অদ্ভুত জিনিস করে নিজেদের মাথাকে আরো একবার বিকিয়ে দিয়ে এসেছে। আমরা কত বড় সীমান্ত একজন আরেকজনের সঙ্গে শেয়ার করি জানেন? বাংলাদেশ ভারত একসাথে 4156.56 কিলোমিটার বা 2582 মাইল আন্তর্জাতিক সীমানা ভাগাভাগি করে। এটা বিশ্বের 5ম বৃহত্তম সীমানা। 2015 সালের 7 মে বাংলাদেশ এবং ভারতের অনুমোদন সাপেক্ষে দুই দেশ নিজেদের সীমানা নির্ধারণ করে কাঁটাতারে বেড়া দিয়ে, যেন সীমানায় অনুপ্রবেশ ঠেকানো যায় এবং সীমানাকে কেন্দ্র করে যে অপরাধগুলো হয় সেগুলো যেন নিবারণ করা যায়। 2009 সালের জুলাইতে চ্যানেল 4 নিউজ, এটা পশ্চিমা প্রসিদ্ধ গণমাধ্যম, তারা দাবি করেছিল বাংলাদেশ ভারত সীমান্তে ওদেশের বিএসএফ দ্বারা প্রায় 1000 খানেকের উপরে মানুষকে হত্যা করা হয়েছিল। বিএসএফ দাবি করে যে যেই কাঁটাতারের বেড়াটা দেওয়া হচ্ছে সেটা অপরাধ ঠেকানোর জন্য, দুই দেশের মানুষ যেন অবাধে এক দেশ থেকে আরেক দেশে অপরাধ করতে যেতে না পারে সেই জন্য। কিন্তু আদতে কি হয়েছিল? 2010 খ্রিস্টাব্দে হিউম্যান রাইটস ওয়াচ, যেটা HRW নামে পরিচিত, তারা 81 পাতার একটা প্রতিবেদনে বলা হয়েছে 21 শতাব্দীর শুরু থেকে প্রায় 1000 খানেকের উপরে মানুষ নিহত হয়েছে ওই সীমান্তে। তাদের প্রধান এবং একমাত্র অপরাধ ছিল তারা কৃষক, তারা ওখানটায় চাষ করতেন, তারা শ্রমিক, তারা ওইখানটায় কাজ করতেন, তারা মাঝি, তারা ওইখানটায় নৌকা চালাতেন, তারা মৎস্যজীবী, তারা ওইখানটায় মাছ চাষ করতেন, কিংবা একান্তভাবে কোনো শিশু যে খেলতে খেলতে চলে গিয়েছিল, যে সীমানার তার কিছুই বোঝে না, যে সীমান্তার রেখা কিছুই বোঝে না, আর তারা নির্বিচারে গুলি করা হচ্ছিল। অথচ আপনি জেনে অবাক হবেন ভারতের পেনাল কোড অনুযায়ী কিংবা ভারতের সীমান্ত রক্ষা আইন অনুযায়ী কোনোভাবে কোনোখানে এই আইন প্রচলন নেই যে বিনা অপরাধে নিরস্ত্র একজন মানুষকে গুলি করে মারা যেতে পারে, অত্যাচার করে মারা যেতে পারে নিরপরাধ কোনো মানুষকে, নিরস্ত্র কোনো মানুষকে। না, নেই, এ আইন নেই। তাহলে এই খুনটা হচ্ছে কিভাবে?
এই অপরাধটা হচ্ছে কিভাবে? যদি এটাকে অপরাধ হিসেবে না দেখেন তাহলে আপনি মানুষই না। যদি অপরাধ হিসেবে দেখে থাকেন তাহলে আপনাকে অপরাধের বিচার দাবি করতে হবে। আজ এই দিন পর্যন্ত একজন বিএসএফ সৈন্য সেই ফেলানী হত্যা থেকে শুরু করে আজ পর্যন্ত যত শত শত মানুষ মারা গেছে তার জন্যে বিচারের মুখোমুখি হয় নাই। অপরাধ যদি ধরা হয়, যদি খুন ধরা হয়, সেই খুনের বিচার হতে হবে, কিন্তু হয় নাই। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে দুই দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ চমৎকার সম্পর্ক। যদি খুনের ইতিহাস হয় তোমার সাথে আমার বন্ধুত্ব, যদি মাথা নিচু করে থাকা হয় তোমার সাথে আমার বন্ধুত্ব, তবে সে বন্ধুত্ব অনেক বেশি মূল্যবান। দরকার নেই, বহন করার শক্তি আমার নেই, বরং আমি না হয় মাথা উঁচু করে গলা উঁচু করে বাঁচবো, আমি না হয় আমার যে ছোট্ট কুড়ে ঘরটা আছে তার মধ্যেই স্বাধীনভাবে বাঁচবো, একবেলা খাবো কিংবা না খাবো, কিন্তু আমি নিশ্চিত করব আমার কুড়ে ঘরে একটা বুলেটের জন্য না পড়ে, একটা সন্তানও যেন অকারণ মৃত্যুর মুখে পতিত না হয়। এই স্বাধীন দেশ এবং এদেশে প্রত্যেকের জীবনের মূল্য সমান। আজকে মনে রাখতে হবে, রাষ্ট্রপ্রধান যেই চেক চাপা পড়া ভদ্রলোকটাকে দেখছেন, তিনি যখন বলেছিলেন যে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের নিজস্ব কোনো কিছুতে যদি আঘাত করা হয় তবে মুরগির গলাটা চিপে ধরবে কেউ না কেউ এবং সেখানটায় ঝামেলা হবে। আজকে হচ্ছে, শুরু হয়েছে। বোঝা দরকার, অন্যায়, অত্যাচার, অবিচার, নিপীড়ন, ধ্বংস, খুন বারে বারে যুগে যুগে রাজনৈতিক দলগুলো যা শিকার আমাদের করেছে, আর নেওয়ার উপায় নাই। সচেতন আপনি হন আপনার দরকারে। দুই দেশের সম্পর্ক সমান হওয়াটা জরুরি। তথ্যে কোথাও ভুল নেই আমি জানি, তারপরও যদি মনে হয় যে কোথাও ভুল করেছি, জাস্ট লিখুন। ভালো লাগলে শেয়ার করুন, ভালো না লাগলে কিচ্ছু করার নেই। বাই।